আজ আমি এই ভিডিওতে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় ধ্বনিবর্ণ অক্ষর এটা নিয়ে আলোচনা করছি। এই আলোচনা মূলত প্রশ্নোত্তরধর্মী। তোমরা আলোচনাটা মন দিয়ে শোনো, তাহলে এই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের ধারণা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। 1. ভাষা কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। আবার বলছি, ভাষা কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। 2. ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বা শব্দকে ধ্বনি বলে। সেই হিসেবে ধ্বনি দুই প্রকার, যথা বাকধ্বনি, বস্তুর ধ্বনি। কিন্তু বাংলা ব্যাকরণ বাকধ্বনি নিয়ে আলোচনা করে। আবার বলছি যে ধ্বনি কাকে বলে না, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বা শব্দকে ধ্বনি বলে। সেই হিসেবে ধ্বনি দুই প্রকার, যথা বাকধ্বনি, বস্তুর ধ্বনি। কিন্তু বাংলা ব্যাকরণ বাকধ্বনি নিয়ে আলোচনা করে। 3. বর্ণ কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য লিখিত রূপকে বর্ণ বলে। আবার বলছি যে বর্ণ কাকে বলে না, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য লিখিত রূপকে বর্ণ বলে। 4. অক্ষর কাকে বলে? সাধারণভাবে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বা অক্ষর বলে, কিন্তু বর্ণ বা অক্ষরের মধ্যে কিছু পার্থক্য আছে। সেগুলি হলো, অক্ষর এক বা একাধিক বর্ণকে আশ্রয় করে গড়ে ওঠে, কিন্তু বর্ণ একটিমাত্র রূপকে বোঝায়। 2. অক্ষরকে চোখে দেখে বোঝা যায়, কিন্তু বর্ণকে বিশ্লেষণ করে বুঝতে হয়। একটি উদাহরণ দিয়ে তুলে ধরতে পারি, যেমন বাবা। বাবা শব্দটিকে বিশ্লেষণ করলে পাই বয় হসন্ত আ, বয় হসন্ত আ, মোট 4টি বর্ণ, কিন্তু এটিকে বিশ্লেষণ করে পাই বয়াকার বয়াকার, মোট 2টি অক্ষর। তাহলে আবার বলছি, দেখো অক্ষর কাকে বলে না, সাধারণভাবে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বা অক্ষর বলে, কিন্তু বর্ণ এবং অক্ষরের মধ্যে কিছু পার্থক্য আছে। তা হলো, অক্ষর এক বা একাধিক বর্ণকে আশ্রয় করে গড়ে ওঠে, কিন্তু বর্ণ একটিমাত্র রূপকে বোঝায়। অক্ষরকে চোখে দেখে বোঝা যায়, কিন্তু বর্ণকে বিশ্লেষণ করে বুঝতে হয়। পরেরটা, 5. ধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করো। বাংলা ধ্বনিগুলিকে মূলত দুইটি ধারায় বিভক্ত করা হয়েছে, যথা বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট ধ্বনি আর ধ্বনিসত্তার স্বরূপগত দিক থেকে সৃষ্ট ধ্বনি। 6. বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট ধ্বনিগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী? বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট ধ্বনিগুলিকে মূলত দুইটি ধারায় বা দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যথা অন্তর্গামী ধ্বনি এবং বহির্গামী ধ্বনি। অন্তর্গামী ধ্বনি কাকে বলে? অন্তর্গামী ধ্বনি হচ্ছে ফুসফুস, কণ্ঠ, মুখস্থিত শূন্যস্থানের ফাঁকা জায়গা কোনোভাবে প্রসারিত হলে তার মধ্যে থাকা শ্বাসবায়ু পাতলা হয়ে যায় এবং তখনই বাইরের বায়ু শূন্যস্থানে ঢুকে পড়ে। সেই অন্তর্গামী বায়ুর গতিপথে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে অন্তর্গামী ধ্বনি বলে। আবার বলছি, দেখো অন্তর্গামী ধ্বনি কাকে বলে না, ফুসফুস, কণ্ঠ, মুখস্থিত শূন্যস্থানের ফাঁকা জায়গা কোনোভাবে প্রসারিত হলে তার মধ্যে থাকা শ্বাসবায়ু পাতলা হয়ে যায় এবং তখনই বাইরের বায়ু শূন্যস্থানে ঢুকে পড়ে। সেই অন্তর্গামী বায়ুর গতিপথে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে অন্তর্গামী ধ্বনি বলে। যেমন ধরো, যেমন উদাহরণ দিয়ে তুলে ধরছি, যেমন জমি নাঙলের সময় কৃষকের মুখের চু চু শব্দ। পরেরটা, বহির্গামী ধ্বনি। বহির্গামী ধ্বনি কাকে বলে না, ফুসফুস, কণ্ঠ, মুখস্থিত শূন্যস্থানের ফাঁকা জায়গা কোনোভাবে চাপ সৃষ্টির ফলে শ্বাসবায়ু ঘনীভূত হয়ে মুখ বা নাক দিয়ে বেরিয়ে আসে। এই বায়ু বেরিয়ে আসার সময় যে ধ্বনির সৃষ্টি করে তাকে বহির্গামী ধ্বনি বলে। যেমন অ, আ, ক, খ, চ, ছ ইত্যাদি। তাই বহির্গামী ধ্বনি কাকে বলে না, ফুসফুস, কণ্ঠ, মুখস্থিত শূন্যস্থানের ফাঁকা জায়গা কোনোভাবে চাপ সৃষ্টির ফলে শ্বাসবায়ু ঘনীভূত হয়ে মুখ বা নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওই বায়ু বেরিয়ে আসার সময় যে ধ্বনির সৃষ্টি করে তাকে বহির্গামী ধ্বনি বলে। যেমন অ, আ, ক, খ, চ, ছ ইত্যাদি। পরেরটা, ধ্বনিসত্তার স্বরূপ বিচারে ধ্বনি কয় প্রকার ও কী কী? ধ্বনিসত্তার স্বরূপ বিচারে ধ্বনিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। আবার বলছি, দেখো যে ধ্বনিসত্তার স্বরূপ বিচারে ধ্বনি কয় প্রকার ও কী কী?
ধ্বনিসত্তার স্বরবিচারী ধ্বনিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। পরেরটা, ধ্বনি কয় প্রকার ও কি কি? ধ্বনি মূলত দুই প্রকার, যথা স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি এমনি জেনারেলি তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় ধ্বনি কয় প্রকার ও কি কি, তোমরা কিন্তু লিখবে ধ্বনি দুই প্রকার, যথা স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। পরে স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও? যে সকল ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হতে পারে এবং অন্য ধ্বনির উচ্চারণে সাহায্য করে, সেই সকল ধ্বনিকে স্বরধ্বনি বলে। স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে, যেমন অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ঔ। আবার বলছি দেখো, যে স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও? যে সকল ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হতে পারে এবং অন্য ধ্বনির উচ্চারণে সাহায্য করে, সেই সকল ধ্বনিকে স্বরধ্বনি বলে। স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে। এবার হচ্ছে স্বরধ্বনির প্রকারভেদ। বিভিন্নভাবে স্বরধ্বনিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি ভাগ দেখো, যে উচ্চারণের সময় অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার ও কী কী? উচ্চারণের সময় অনুযায়ী স্বরধ্বনি দুই প্রকার, যথা হ্রস্বস্বর, দীর্ঘস্বর। হ্রস্বস্বর, হ্রস্ব কথার অর্থ হলো কম। যে স্বরধ্বনিকে উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হ্রস্বস্বর বলে, যেমন অ, হস্যই, হস্যৌ, রে। পরেরটা দীর্ঘস্বর। তাহলে দীর্ঘস্বর কাকে বলে? না, দীর্ঘ কথার অর্থ হলো বেশি। যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে, যেমন আ, দীর্ঘই, দীর্ঘৌ, এ, ও, ওই, ঔ, এ। আবার দেখো, প্রথম থেকে বলছি যে উচ্চারণের সময় অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার ও কি? না, উচ্চারণের সময় অনুযায়ী স্বরধ্বনি দুই প্রকার, যথা হ্রস্বস্বর, দীর্ঘস্বর। হ্রস্বস্বর কাকে বলে? না, হ্রস্ব কথার অর্থ হলো কম। যে স্বরধ্বনিকে উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হ্রস্বস্বর বলে, যেমন অ, হস্যই, হস্যৌ, রি। আর দীর্ঘস্বর কাকে বলে? না, দীর্ঘ কথার অর্থ হলো বেশি। যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে, যেমন আ, দীর্ঘই, দীর্ঘৌ, এ, ও, ওই, ঔ, এ। পরেরটা, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার ও কি কি? উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনি দুই প্রকার, যথা মৌলিক স্বরধ্বনি। যে স্বরধ্বনি একটি মাত্র মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি একটি মাত্র স্বরধ্বনি সহযোগে গঠিত তাকে মৌলিক স্বরধ্বনি বলে, যেমন অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও, এ। আর যৌগিক স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি একাধিক স্বরধ্বনির সহযোগে গঠিত হয় তাকে যৌগিক স্বরধ্বনি বা মিশ্রস্বর বা যুক্তস্বর বা সন্ধিক্ষর বা সন্ধ্যক্ষর বলা হয়, যেমন ওই। ওইটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো কি, যে ওযুক্ত সরি ওযুক্ত হস্যই সমান ওই। আর ওটাই কি বিশ্লেষণ করে কি পাবো? না, ওযুক্ত হস্যৌ সমান ও। আবার বলছি, যে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার ও কি কি? না, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনি দুই প্রকার, যথা মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি একটি মাত্র স্বরধ্বনির সহযোগে গঠিত তাকে মৌলিক স্বরধ্বনি বলে, যেমন অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও, এ। আর যৌগিক স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি একাধিক স্বরধ্বনির সহযোগে গঠিত হয় তাকে যৌগিক স্বরধ্বনি বা মিশ্রস্বর বা যুক্তক্ষর বা সন্ধিক্ষর বা সন্ধ্যাক্ষর বলে, যেমন ওই। ও যুক্ত হস্যই সমান ওই, আর ও যুক্ত হস্য সমান ও। এছাড়াও আরও তিন প্রকার স্বরধ্বনির পরিচয় পাওয়া যায়, যেমন প্লুতস্বর, অর্ধস্বর, সানুনাসিক স্বর। প্লুতস্বর কাকে বলে? না, যে সকল স্বরধ্বনিকে বিশেষ বিশেষ ক্ষেত্রে টেনে টেনে উচ্চারণ করা হয় তাকে প্লুতস্বর বলা হয়, যেমন প্লুতস্বর দুটি, এ এবং ও। এ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যেমন কোথায় গেলি রে, ও বাবা গো। তাহলে প্লুতস্বর কাকে বলে? না, যে সকল স্বরধ্বনিকে বিশেষ বিশেষ ক্ষেত্রে টেনে টেনে উচ্চারণ করা হয় তাকে প্লুতস্বর বলা হয়। প্লুতস্বর দুটি, এ এবং ও। এর উদাহরণ হচ্ছে কোথায় গেলি রে, এবং ও এর উদাহরণ হচ্ছে বাবা গো। পরেরটা হচ্ছে অর্ধস্বর। যখন কোনো মৌলিক স্বরধ্বনি অন্য কোনো ধ্বনির শেষে বসে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় এবং এককভাবে একটি দল গঠন করতে পারে না, তখন তাকে অর্ধস্বর বলা হয়। যেমন অর্ধস্বর চারটি, যথা হস্যই, হস্যৌ, এ, ও। হস্যের উদাহরণ হচ্ছে নাই, হস্যের উদাহরণ হচ্ছে ঢেউ, আবার এর উদাহরণ হচ্ছে হয়ে, আর ওর উদাহরণ হচ্ছে যাও। তাহলে অর্ধস্বর কাকে বলে? না, যখন কোনো মৌলিক স্বরধ্বনি অন্য কোনো ধ্বনির শেষে বসে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় এবং এককভাবে একটি দল গঠন করতে পারে না, তখন তাকে অর্ধস্বর বলে। অর্ধস্বর চারটি, যথা হস্যই, হস্যৌ, এ, ও।
হস্যইর উদাহরণ হচ্ছে নাই, হস্যইর উদাহরণ হচ্ছে ঢেউ, আর এর উদাহরণ হচ্ছে হয়ে, আর ওয়ের উদাহরণ হচ্ছে যাও। পরেরটা হচ্ছে সানুনাসিক স্বর। যে স্বরধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ুর কিছু অংশ নাক ও মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে সানুনাসিক বা অনুনাসিক স্বরধ্বনি বলে। যেমন হস্যই চন্দ্রবিন্দু, ই, আয়ে চন্দ্রবিন্দু, হস্যই চন্দ্রবিন্দু, উ ইত্যাদি। তাহলে সানুনাসিক স্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ুর কিছু অংশ নাক ও মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে সানুনাসিক বা অনুনাসিক স্বরধ্বনি বলা হয়। যেমন হস্যই চন্দ্রবিন্দু, আয়ে চন্দ্রবিন্দু, হস্যই চন্দ্রবিন্দু ইত্যাদি। পরেরটা উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীভাগ। তার মধ্যে আছে প্রথমেই যে জিহার ওঠানামা অনুযায়ী। তাহলে জিহার ওঠানামা অনুযায়ী স্বরধ্বনিকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। একটা উচ্চ স্বরধ্বনি, একটা উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি এবং নিম্ন মধ্য স্বরধ্বনি। তার প্রথমেই আছে উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহা মানে জীব মুখগহ্বরের সর্বোচ্চ স্থানে অবস্থান করে তাকে উচ্চ স্বরধ্বনি বলা হয়। যেমন হস্যই হস্য। আর বলছি উচ্চ স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহা মুখগহ্বরের সর্বোচ্চ স্থানে অবস্থান করে তাকে উচ্চ স্বরধ্বনি বলে। যেমন হস্যই হস্যৌ। পরটা উচ্চ মধ্য স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের মাঝামাঝি জায়গায় অবস্থান করে তাকে উচ্চ মধ্য স্বরধ্বনি বলে। যেমন এ, অ। তার উচ্চ মধ্য স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের মাঝামাঝি জায়গায় অবস্থান করে তাকে উচ্চ মধ্য স্বরধ্বনি বলে। যেমন এ, ও। পরেরটা নিম্ন স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের সর্বনিম্ন স্থানের অবস্থান করে তাকে নিম্ন স্বরধ্বনি বলা হয়। যেমন আ। তাহলে নিম্ন স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের সর্বনিম্ন স্থানে অবস্থান করে তাকে নিম্ন স্বরধ্বনি বলে। যেমন আ। পরটা নিম্ন মধ্য স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের সর্বনিম্ন স্থানের একটু উপরে অবস্থান করে তাকে নিম্ন মধ্য স্বরধ্বনি বলে। যেমন অ, এ। তার নিম্ন মধ্য স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের সর্বনিম্ন স্থানের একটু উপরে অবস্থান করে তাকে নিম্ন মধ্য স্বরধ্বনি বলে। যেমন অ, এ। পরেরটা হচ্ছে জিহার এগোনো পিছনো অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। জিহার এগোনো পিছনো অনুযায়ী স্বরধ্বনিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি 2, আর কেন্দ্রীয় স্বরধ্বনি 3। এবার পরেরটা সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের সম্মুখ দিকে প্রসারিত হয় তাকে সম্মুখ স্বরধ্বনি বলে। যেমন হস্যই এ, এ। তাহলে আবার বলছি সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের সম্মুখ দিকে প্রসারিত হয় তাকে সম্মুখ স্বরধ্বনি বলে। যেমন হস্যই এ, এ। পরেরটা পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের পশ্চাৎ দিকে প্রসারিত হয় তাকে পশ্চাৎ স্বরধ্বনি বলে। পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মুখগহ্বরের পশ্চাৎ দিকে প্রসারিত হয় তাকে পশ্চাৎ স্বরধ্বনি বলে। যেমন হস্যৌ, ও, অ। পরেরটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা এগোয়ও না পিছয়েও না মাঝামাঝি জায়গায় অবস্থান করে তাকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। যেমন আ। তাহলে কেন্দ্রীয় স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা এগোয়ও না পিছয়েও না মাঝামাঝি জায়গায় অবস্থান করে তাকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলে। যেমন আ। পরেরটা হচ্ছে অবরোধীর আকৃতি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীভাগ। অবরোধীর আকৃতি অনুযায়ী স্বরধ্বনিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, কুঞ্চিত স্বরধ্বনি, 2, প্রসৃত স্বরধ্বনি, আর 3, মধ্যস্থ স্বরধ্বনি। কুঞ্চিত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে ওষ্ঠ ও অধর সংকুচিত হয় তাকে কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি বা গোলাকৃতি স্বরধ্বনি বলা হয়। যেমন হস্যৌ, ও, অ। তাহলে কুঞ্চিত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে ওষ্ঠ ও অধর সংকুচিত হয় তাকে কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি বা গোলাকৃতি স্বরধ্বনি বলে। যেমন হস্যৌ, ও, অ। পরেরটা প্রসৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণকালে ওষ্ঠ ও অধর প্রসারিত হয় তাকে বলা হয় প্রসৃত স্বরধ্বনি। যেমন হস্যই, এ এবং এ। প্রসৃত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে ওষ্ঠ ও অধর প্রসারিত হয় তাকে বলে প্রসৃত স্বরধ্বনি। যেমন হস্যই, এ এবং এ। পরেরটা হচ্ছে মধ্যস্থ স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণকালে ওষ্ঠ ও অধর সংকুচিত বা প্রসারিত না হয়ে
স্বাভাবিক অবস্থায় থাকে তাকে মধ্যস্থ স্বরধ্বনি বলা হয়। তাহলে মধ্যস্থ স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে ওষ্ঠ ও অধর সংকুচিত বা প্রসারিত না হয়ে স্বাভাবিক অবস্থায় থাকে তাকে বলা হয় মধ্যস্থ স্বরধ্বনি, যেমন আ। তাহলে ওষ্ঠ এবং অধর কাকে বলে এটা একটু জেনে রাখা দরকার। ওষ্ঠ হচ্ছে উপরের ঠোঁটকে ওষ্ঠ, নিচের ঠোঁটকে অধর বলা হয়। পরেরটা হচ্ছে অবরোধের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। অবরোধের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা সংবৃত্ত স্বরধ্বনি, 2 অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি, পরেরটা 3 হচ্ছে বিবৃত স্বরধ্বনি, আর 4 হচ্ছে অর্ধবিবৃত স্বরধ্বনি। এক সংবৃত্ত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরের সবচেয়ে কম অংশ খোলা থাকে সেই স্বরধ্বনিকে সংবৃত স্বরধ্বনি বলা হয়, যেমন হস্যই এবং হস্যৌ। তাহলে সংবৃত স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরের সবচেয়ে কম অংশ খোলা থাকে সেই স্বরধ্বনিকে সংবৃত স্বরধ্বনি বলে, যেমন হস্যই এবং হস্যৌ। পরেরটা অর্ধ সংবৃত স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরের কিছুটা অংশ খোলা থাকে তাকে অর্ধ সংবৃত স্বরধ্বনি বলে, যেমন এ এবং ও। তাহলে আবার বলছি, অর্ধ সংবৃত স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরের কিছুটা অংশ খোলা থাকে তাকে অর্ধ সংবৃত স্বরধ্বনি বলে, যেমন এ এবং ও। পরেরটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরের বেশিরভাগ অংশ খোলা থাকে তাকে বিবৃত স্বরধ্বনি বলে, যেমন আ। বিবৃত স্বরধ্বনি কাকে বলে বলা হয়েছে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরের বেশিরভাগ অংশ খোলা থাকে তাকে বিবৃত স্বরধ্বনি বলে, যেমন আ। পরেরটা হচ্ছে অর্ধবিবৃত স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরের সর্বোচ্চ অংশ অপেক্ষা কিছুটা কম খোলা থাকে তাকে অর্ধবিবৃত স্বরধ্বনি বলে। অর্ধবিবৃত স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বরের সর্বোচ্চ অংশ অপেক্ষা কিছুটা কম খোলা থাকে তাকে বলা হয় অর্ধবিবৃত স্বরধ্বনি, যেমন অ এবং এ। পরেরটা হচ্ছে জিহার অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। জিহার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে মূলত 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন 1 কণ্ঠ স্বরধ্বনি, 2 তালব্য স্বরধ্বনি, 3 ওষ্ঠ স্বরধ্বনি, 4 হচ্ছে কণ্ঠ তালব্য স্বরধ্বনি এবং 5 হচ্ছে কণ্ঠস্থ স্বরধ্বনি। 1 কণ্ঠ স্বরধ্বনি। কণ্ঠ স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা মানে জীব কণ্ঠমূলে অবস্থান করে সেই স্বরধ্বনিকে বলে কণ্ঠ স্বরধ্বনি, যেমন অ এবং আ। আবার বলছি, কণ্ঠ স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা কণ্ঠমূলে অবস্থান করে সেই স্বরধ্বনিকে বলে কণ্ঠ স্বরধ্বনি, যেমন অ এবং আ। পরেরটা তালব্য স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা তালুর কাছে অবস্থান করে তাকে তালব্য স্বরধ্বনি বলা হয়, যেমন হস্যই দীর্ঘই। তাহলে তালব্য স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা তালুর কাছে অবস্থান করে তাকে তালব্য স্বরধ্বনি বলে, যেমন হস্য এবং দীর্ঘই। ওষ্ঠ স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা ওষ্ঠ স্পর্শ করে, ওষ্ঠ মানে কি ঠোঁট স্পর্শ করে, সেই সকল স্বরধ্বনিকে ওষ্ঠ স্বরধ্বনি বলা হয়, যেমন হস্যৌ এবং দীর্ঘৌ। তাহলে ওষ্ঠ স্বরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা ওষ্ঠ স্পর্শ করে সেই সকল স্বরধ্বনিকে ওষ্ঠ স্বরধ্বনি বলা হয়, যেমন হস্যৌ এবং দীর্ঘৌ। পরে হচ্ছে কণ্ঠ তালব্য স্বরধ্বনি। না যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা কণ্ঠ তালু উভয় স্পর্শ করে সেই স্বরধ্বনিকে কণ্ঠতালব্য স্বরধ্বনি বলে, যেমন এ এবং ওই। তাহলে কণ্ঠতালব্য স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা কণ্ঠ ও তালু স্পর্শ করে সেই স্বরধ্বনিকে কণ্ঠতালব্য স্বরধ্বনি বলে, যেমন এ এবং ওই। পরে হচ্ছে কণ্ঠস্থ স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা কণ্ঠ ও ওষ্ঠ স্পর্শ করে সেই স্বরধ্বনিকে কণ্ঠস্থ স্বরধ্বনি বলে, যেমন ও এবং ঔ। তাহলে কণ্ঠস্থ স্বরধ্বনি কাকে বলে? না যে স্বরধ্বনি উচ্চারণকালে জিহা কণ্ঠ ও ওষ্ঠ স্পর্শ করে সেই স্বরধ্বনিকে কণ্ঠস্থ স্বরধ্বনি বলে, যেমন ও এবং ঔ। এই হচ্ছে তোমাদের ধ্বনি পরিবর্তনের ধ্বনিবর্ণ অক্ষরের প্রথম অর্থাৎ স্বরধ্বনি কেন্দ্রিক শ্রেণীবিভাগের আলোচনা। এর পরের ভিডিওতে আমি ব্যঞ্জনধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের উপকারে লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করো, যাতে বাংলা বিষয় এবং বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যেতে